এখনকার লাইভটা হচ্ছে আমরা হাই ভোল্টেজ এমসিকিউ সলিউশন করব, অর্থাৎ ইংরেজির জন্য 1500 হাই ভোল্টেজ কোশ্চেন সিলেকশন করছি আমরা। এই 1500 হাই ভোল্টেজ কোশ্চেন নিয়ে আমাদের আজকের ক্লাস, এবং আমরা প্রত্যেকটি ক্লাসে সম্ভবত 20টি করে প্রশ্ন সলিউশন করতে পারবো বলে আশা করছি। আসেন দেখি। তো হাই ভোল্টেজ এমসিকিউ এই সিরিজের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ ওয়াজ ইজ নট এ নাউন। তো প্রথম প্রশ্নে ঢোকার আগে আপনাদেরকে আবারও প্রথম দিকে অনুরোধ করতে চাই যে আপনারা চাইলেই ক্লাসগুলো শেয়ার করে রাখবেন, বিকজ এইটা শেয়ারের মাধ্যমে আপনারই উপকার হবে। আপনি যদি এরকম হাই ভোল্টেজ ক্লাস কথার কথা আপনি যতগুলো পান, 20টা ক্লাস পান, আপনি একটা সময় যদি মনে হয় যে আমার পরীক্ষার আগে সময় নেই, আমি শুধু এই হাই ভোল্টেজগুলোই দেখবো, তখন আপনি কিন্তু শুধু এই এমসিকিউগুলোই দেখতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হচ্ছে যে হাই ভোল্টেজগুলো রেডি থাকলে আপনি পরবর্তীতে এই এমসিকিউগুলোই কিন্তু নিজের মতো করে কাজে লাগাতে পারবেন। তো ঠিক আছে, হাই ভোল্টেজ সিরিজের আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রতি ক্লাসে 20টা করে এমসিকিউ সলভ করি। আজকের ক্লাস 1 নাম্বার প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন। সো এখানে কোন প্রশ্নটা নাউন নয়, কোন প্রশ্নটা নাউন নয়। সো আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, আশিস বড়ুয়া জয়েন হয়েছেন, আমরা কিন্তু এই হাই ভোল্টেজ সিরিজে সাধারণ প্রশ্নগুলো রাখবো না। এটা আমি প্রত্যাশা করি যে আমি একজন বইয়ের রাইটার হিসাবে সাধারণ প্রশ্নগুলো আপনারা পারেন। হাই ভোল্টেজে সাধারণগুলো থাকবে, কিন্তু সেগুলো অত্যাধিক কমন হওয়ার যোগ্য হতে হবে। সো দেখেন এখানে হুইচ ওয়ার্ড ইজ নট নাউন, এখানে কোন শব্দটা নাউন নয়, আনসার হচ্ছে ডিফেম। তাহলে ডিফেম শব্দটার অর্থ কি? এমনিতে ফেমাস মানে বুঝেন, ডিফেম মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে যদি আমরা মনে করি এরকম যে নিন্দা করা বা কারো সম্পর্কে দোষারোপ করা, এই টাইপের অর্থ হচ্ছে ডিফেম। আর্টিকুলেশন, এটার বাংলা হচ্ছে স্পষ্ট উচ্চারণ। দেখেন ইংলিশ শেখার একটা গুরুত্বপূর্ণ টিপস বা সবচেয়ে বড় টিপস বলতে পারেন এটা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই 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 প্রচুর পরিমাণে অর্থ জানতে হবে। সো আপনি অর্থ না জানলে ইংলিশে ভালো করতে পারবেন না। সো আর্টিকুলেশন স্পষ্ট উচ্চারণ, সিমুলেশন মানে ধারাবাহিকতা রাখা, ইনডেমনিটি হচ্ছে অধ্যাদেশ বা দায় স্বীকার, এরকম দায় মুক্তি দেওয়া, ইনডেমনিটি। তো আচ্ছা আসেন পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেনটা কি 2 নাম্বার। আমরা মোট 20টা প্রশ্ন সলিউশন করব। ক্লিয়ার? আশিস বড়ুয়া আচ্ছা বলেন, জয়েন হয়েছেন, ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, এ পারসন হু পারফর্মস ট্রিকেটস উইথ হ্যান্ডস ইজ কল্ড। এটা কি হবে? 2 নম্বর প্রশ্নটা বলছে একজন পারসন হু পারফর্মস ট্রিক্স উইথ হ্যান্ডস ইন কল্ড, মানে হচ্ছে একজন ব্যক্তি, যে ব্যক্তিটা তার পারফর্মস, এ পারসন হু পারফর্মস ট্রিক্স উইথ হ্যান্ডস মানে হাতের মধ্যে যার ট্রিক্স থাকে, এ ধরনের ব্যক্তিকে আমরা কি বলি? হাতের ট্রিক্স থাকে, সেই ব্যক্তিকে আমরা কি বলি? হাতের ট্রিক্স থাকে। সো হাতের ট্রিক্স বলতে এখানে হাতে মূলত জাদু দেখায়, সেটা হচ্ছে কনজুরার। কনজুরার মানে হচ্ছে যে আসলে জাদু প্রদর্শন করতে পারে, তাকে বলা হয় হচ্ছে কনজুরার। কনজুরার, ওকে। আচ্ছা এরপর দেখেন 2 এর পরে হচ্ছে পরের প্রশ্নটা যাচ্ছি আমরা। 3 নাম্বারটা, অ্যাসপারাগাস। অ্যাসপারাগাস মানে কি? অ্যাসপারাগাস মানে হচ্ছে, অ্যাসপারাগাস কথাটার মানে হলো, আমরা একটা মিনিং দিছি, সেটা হচ্ছে শতমূলী মূল্যবান খাবার। অ্যাসপারাগাস মানে হচ্ছে শতমূলী মূল্যবান খাবার। তো শতমূলী মূল্যবান খাবার কি আছে? শতমূলী মূল্যবান খাবার হচ্ছে সি নাম্বার, শতমূলী মূল্যবান খাবার, এ ভ্যালুয়েবল ফুড। মানে এইটা হচ্ছে আপনার এই শব্দটার একটা মিনিং হচ্ছে এ ভ্যালুয়েবল ফুড, যে খাবারটা খুব মূল্যবান সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসপারাগাস। অ্যাসপারাগাস, অ্যাসপারাগাস মানে শতমূলী মূল্যবান খাবার, শতমূলী মূল্যবান খাবার, অ্যাসপারাগাস। ওকে, পরের প্রশ্নে যাব। ক্লাস কিন্তু শেয়ার করতে হবে ভাই, প্রচুর পরিমাণে ক্লাস শেয়ার করতে হবে। শেয়ার করলে তো শেয়ারের জন্য পুরস্কার আছে, সেটা তো মাথায় আছে সবারই, তাই না? শেয়ারের জন্য নিচে কিন্তু সাবস্ক্রাইব টপ প্যান্ডা পাবেন 580 টাকার, এই যে এই এক্সপার্ট ইংলিশ বই, হ্যাঁ। আর আপনাদের জন্য তো, বাকিদের জন্য তো থাকছেই ডেইলি একটা করে পুরস্কার, ঠিক আছে? তো দেখেন কোনটি কালেকটিভ নাউন, এই সেন্টেন্সটাতে বলছে কোনটা কালেকটিভ নাউন। কোনটি কালেকটিভ নাউন? আনসার হচ্ছে ক্লাস। ক্লাস কিভাবে কালেক্ট নাউন নয় ভাই? ক্লাস, ক্লাস মানে আমরা কি জানি? ক্লাস হচ্ছে শ্রেণী, কিন্তু আসলে ক্লাস বলতে আমরা যখন এক গুচ্ছ কোনো একটা বিষয়কে ক্যাটাগরি করে ফেলি, তেমন সেটা হচ্ছে ক্লাস। তো দেখেন ক্লাস বলতে আমরা শুধু শ্রেণী কক্ষ বুঝবো না, ধরেন মানুষকে বা স্টুডেন্টস হচ্ছে কমন নাউন। আমি যদি এখানে একটু ক্লিয়ার করি জিনিসটাকে, স্টুডেন্টস কমন না, এটা হচ্ছে কমন নাউন।
সো কমন নাউনকে আপনি যখন কয়েকটি ভাগে ভাগে ভাগ করে গুচ্ছ আকারে বলবেন সেটা কালেকটিভ। যেমন ক্লাস, আপনি হচ্ছে স্টুডেন্টকে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আবার ক্লাস 1 2 3 আবার ব্রাঞ্চ করা হয়, শাখা 1, শাখা 2, শাখা 3। সো এগুলো একটা ক্লাসের কিছু ইউনিট, কিছু মানুষের সমষ্টি, সো বা কিছু ছাত্রছাত্রীর সমষ্টি আলাদা আলাদা করে বলা হয়। দ্যাটস ওয়াই এই ক্লাসটাকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন, ক্লাসটাকে বলি কালেকটিভ নাউন। এই কারণে আমরা কি বলি বলেন, ক্লাসকে বলি কালেকটিভ নাউন। ওকে, হাই ভোল্টেজ প্রশ্ন সিরিজে কোশ্চেন নাম্বার 5 নম্বর বলছে আই কুডন্ট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ সো আই ড্যাশ অ্যাট এ শপ। বলছে আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ সো আই ড্যাশ অ্যাট এ শপ। কি হবে এখানে আনসার? আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, আমি আমার কম্পিউটারটি নিজে নিজে ঠিক করতে পারি না। সো আই ড্যাশ অ্যাট এ শপ, সুতরাং আমি এটা নিয়ে কোথায় যাব? দোকানে যাব। আচ্ছা, ভালো কথা, কিন্তু এই প্রশ্নটা কিভাবে আনসার হবে দেখি কে কে বলতে পারেন। ক্লাসটা শেয়ার করব আমরা সবাই, ক্লাসটা শেয়ার করলে কিন্তু আমাদের সংখ্যা বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে যে আমি শেয়ার করিতে বলি, আপনারা কি শেয়ারের অপশনটা পান? যখন শেয়ার করবেন সবাই, শেয়ারের অপশনটা কি খুঁজে পান কিনা এটা আমাকে দু একদিন একটু কমেন্ট করেন তো, আপনাদের লাইভ চলমান অবস্থায় নিচে কি শেয়ারের অপশনটা খুঁজে পান কিনা। দেখেন, আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, সো আমি যেহেতু নিজে সমাধান করতে পারি না, সো এখানে এই নিয়মটা আপনাকে একটু খেয়াল করতে হবে। নিয়ম হচ্ছে এই যে হ্যাড নামক ভার্বটা, এইটা অন্য ভার্বকে পজিটিভ তৈরিতে সাহায্য করে। সো পজিটিভ তৈরিতে সাহায্য করে হ্যাড। তো হ্যাডের পরে যদি আপনি দেন যে আই হ্যাড মেন্ডেড, কথাটার মানে হচ্ছে আপনি নিজে ঠিক করেছেন। মেন্ড মানে কি? ঠিক করা, আপনি নিজে ঠিক করেছেন। কিন্তু এইটা নিজে ঠিক করেনি, যেহেতু এখানে বলছে যে আমি নিজে পারি না, আগেই বলছে এরকম, যেহেতু আমি কম্পিউটার ঠিক করতে পারতাম না, তার মানে নিজে ঠিক করবে না, অন্য কারোর মাধ্যমে ঠিক করবে। আই হ্যাড ইট মানে ইট মানে কম্পিউটার, মেন্ড, হ্যাড ইট, ইট মানে কম্পিউটার, মেন্ডেড। তো এই দুইটার মধ্যে আনসার হবে। আপনারা মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে হ্যাভ প্লাস ব্যক্তি থাকলে হয় V1, হ্যাভ প্লাস বস্তু থাকলে হয় V3। কিভাবে এটা? এটা হলো আপনার যখন আপনি নিজে কোনো কাজ করবেন না, অন্যের মাধ্যমে কোনো কাজটা করিয়ে নেবেন। যেমন এখানে ইট বলতে এই সেন্টেন্সে আসে হচ্ছে কম্পিউটার। সো এই হ্যাভটা রূপান্তরিত হয়ে টেন্সের কারণে হ্যাড হতে পারে, সেটা দেখে আপনার ভয়ের কোনো কারণ নাই, টেন্সের কারণে। তার মানে যেহেতু আমি নিজে ঠিক করতে পারতাম না, সো আই হ্যাড ইট মেন্ডেড, সুতরাং আমি এটা নিজে অন্যের মাধ্যমে ঠিক করিয়ে নিয়েছিলাম, অন্য কারোর মাধ্যমে আমি ঠিক করিয়ে নিয়েছিলাম, হ্যাড মেন্ডেড। তাহলে এই হ্যাড মেন্ডেড এইটা V3, এই যে স্ট্রাকচার 2তে পড়েছে, স্ট্রাকচার 2। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে পজিটিভ ভার্বের একটা রুলস থেকে আসছে, ভার্বের অধ্যায়। আপনারা যারা পজিটিভ ভার্ব সম্পর্কে শিখবেন সেখানে দেখবেন যে এই লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প পজিটিভ ভার্বের নিয়ম দেওয়া আছে। সো এটা একটা হাই ভোল্টেজ কোশ্চেন, কারণ এই প্রশ্নগুলো আপনাদের রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাপকভাবে সম্ভাবনা রয়েছে। তাহলে আপনারা কি 5 নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? 5 নম্বর প্রশ্নের মূল বিষয়টা কি ছিল? 5 নম্বর প্রশ্নের বিষয়টা হচ্ছে, 5 নম্বর প্রশ্নের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে হ্যাড, এটাকে আমরা পজিটিভ ভার্বে রূপান্তর করছি। পজিটিভ ভার্ব রূপান্তর করার জন্য মেন্ডেডের সামনে আমরা হ্যাড নিয়েছি এবং বস্তু বিধায় এখানে V3 আনসার হবে। ওকে, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন 6 নাম্বার। 6 নাম্বার আশিস বড়ুয়া, শাকির উদ্দিন আনসার করবেন। 6 নাম্বার, পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান শব্দের সিনোনিম কি? অথরিটেরিয়ান শব্দের সিনোনিম কি? অথরিটেরিয়ান, অথরিটেরিয়ান শব্দের সিনোনিম কি? আমরা কি জানি? অথর থেকে আসছে অথরিটেরিয়ান। সো এটা হাই ভোল্টেজ সিনোনিম প্রশ্ন, এইটাও বারবার আসে। অথরিটেরিয়ান মানে হচ্ছে কর্তৃত্বপরায়ণ, মানে নিজে নিজে যেটার কর্তৃত্ব ফিল আপ করে, বা যেটাকে কি বলা যায়, কর্তৃত্বপরায়ণ বা একনায়কতান্ত্রিক বা স্বৈরশাসনতান্ত্রিক, এই ধরনের অর্থ দিচ্ছে। তার মানে অটোক্রেটিক, সেখান থেকে আসছে হলো অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান অথবা অটোক্রেটিক একই অর্থ দিবে, অথরিটেরিয়ান অথবা অটোক্রেটিক। সো 6 এর আনসারটা হচ্ছে 1 নাম্বার, 6 এর আনসার 1। নেক্সট, পরের প্রশ্ন দেখেন 7 নাম্বার, অ্যান্টোনিম ফর অ্যাডিউ। অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম ফর অ্যাডিউ, অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম কি? অ্যাডিউ, অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম কি?
চলছে হাই ভোল্টেজ কোশ্চেন সলিউশন। অ্যাডিউ, অ্যাডিউ শব্দের অর্থ হচ্ছে বিদায় জানানো। অ্যাডিউ শব্দের অর্থ হচ্ছে বিদায় জানানো। অ্যাডিউ শব্দের অর্থ হচ্ছে বিদায় জানানো। বিদায় জানানো। অ্যাডিউ শব্দের অর্থ হচ্ছে বিদায় জানানো। অ্যাডিউ শব্দের অর্থ বিদায় জানানো। ওকে, এখন বিদায় জানাবেন, আনসার হবে এটার বিপরীত চেয়েছে, তার মানে অ্যান্টোনিম হচ্ছে হ্যালো। হ্যালো মানে হচ্ছে আপনি কাউকে অভিনন্দন জানাবেন বা অভিবাদন জানাবেন। অভিনন্দন বা অভিবাদন জানানোর জন্য আমরা বলি হ্যালো, আর বিদায় নেওয়ার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে অ্যাডিউ। অ্যাডিউ, অ্যাডিউ, ADIEU, ADIEU, অ্যাডিউ। অ্যাডিউ মানে হচ্ছে বিদায় জানানো। ওকে, নেক্সট কোশ্চেন, 7 পরে 8। Which sentence is correct? নিচের কোনটি সঠিক? Which sentence is correct? নিচের কোনটি সঠিক? এইটা একটা আর্টিকেল রিলেটেড কোশ্চেন। আর্টিকেল রিলেটেড কোশ্চেন। আর্টিকেল রিলেটেড কোশ্চেন হচ্ছে এই 8 নম্বরটা। Which sentence is correct? নিচের কোন বাক্যটা সঠিক? এইটার আনসার কি হবে? দ্রুত বলতে হবে আমাদেরকে। যারা ক্লাসে আছেন, উত্তর না বললে আমরা কি করে বুঝবো যে আপনারা ক্লাসে অ্যাটেন্টিভ আছেন কিনা বা এই প্রশ্নগুলো বুঝতে পারছেন কিনা? সো একটু ক্লাসে থাকতে হবে ভাই। Which sentence is correct? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? You are an MBBS। এই যে এখানে একটা রুলস আছে, এখানে একটা সুন্দর রুলস আছে। রুলসটা আমরা একটু ক্লিয়ার করি। এন আছে না, দেখেন এই যে এখানে MBBS কিভাবে হয়? MBBS কথাটা দেখেন, এই যে নিয়মটা হলো, যদি কোনো সংক্ষিপ্ত এরকম শব্দের বেলায় যে লেটারগুলো থাকবে, এই লেটারগুলোর উচ্চারণের সময় আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে নিয়ম পড়ি, সেই নিয়মে বলা আছে যে যদি এই অক্ষরগুলো উচ্চারণের সময় আগে ভাওয়েল সাউন্ড আসে। ভাওয়েল সাউন্ড কি? এম। দেখেন এম, এম উচ্চারণ করতে গেলে আমরা কিন্তু এই এ ছাড়া শুধু ম বলি না, আমরা বলি কি? এম। তার মানে এ উচ্চারণটা আসে। অতএব এই এম উচ্চারণের ক্ষেত্রে যেহেতু এ ভাওয়েল আসে, এই কারণে এইটার আনসার হচ্ছে সামনে এন। এইটা সঠিক, এন বসানোটা সঠিক হয়েছে। একইভাবে এইখানেও দেখেন এম আছে, তার মানে শি অজ এন এম এ, এখানে কিন্তু এম এম, এই যে এ থাকার কারণে এখানেও এন আনসার, দুইটাই সঠিক। আচ্ছা, সি নাম্বার, হি ইজ এন LLB। দেখেন এল, এল কি আমরা এল বলি, আগে এ আসে, কিন্তু আপনি এ ছাড়া শুধু ল বলে উচ্চারণ করেন নাকি এল বলেন? এল, তার মানে এ উচ্চারণ আসে। অতএব যখনই এ উচ্চারণ আসে তখনই আমরা এখানে আনসার করব এন। এ উচ্চারণ আসে বিধায় এখানে আনসার করব এন। সো এখানে ABC তিনটাই সঠিক, আনসার হচ্ছে অল অফ দেম। তাহলে আমরা নিয়মটা শিখলাম যে আর্টিকেলের এই নিয়মটা আমরা অবশ্যই মনে রাখবো। এখান থেকে একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে এই যে MBBS বা MA LLB এরকম সংক্ষিপ্ত যত শব্দ আছে, এইগুলো উচ্চারণের ক্ষেত্রে প্রথম লেটারটা যদি উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েল আসে তাহলে আমরা এন ব্যবহার করব। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্নে, 9 নম্বর। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে অবলিক মানডে লাস্ট। হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ হইয়াছে ড্যাশ ফ্রাইডে অবলিক মানডে লাস্ট, শুক্রবার অথবা বলতে পারেন কি সোমবার শেষ, মানে গত সোমবার গতবার শুক্রবারে সে অসুস্থ হয়েছে। এখন এখানে এইটাকে আমরা বাংলা করার জন্য কি ব্যবহার করলে বাংলা মিনিংটা শ্রুতি মধুর হবে, আমরা বাংলা মিনিংটাকে আরো ভালো পাবো? কিভাবে পাবো দেখি। আমিরুল ভাই বলছেন হচ্ছে 8 ডি। ওকে, 9 নম্বর বলেন। মনে রাখতে হবে যখন কোনো সেন্টেন্সে এরকম হ্যাজ বিন বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তখন ওই সেন্টেন্সগুলোতে যেটা হবে, এই যে সময়বাচক শব্দ মানডে ফ্রাইডে এগুলো হচ্ছে দিনের নাম। এরকম দিনের নাম থাকলে সিন্স ইউজেস বসবে, তার মানে নির্দিষ্ট সময় বোঝাতে এখানে সিন্স বসবে। তো সিন্স ফ্রাইডে অথবা সিন্স মানডে লাস্ট, সিন্স ফ্রাইডে অথবা সিন্স মানডে লাস্ট, আনসার হবে সিন্স ফ্রাইডে অথবা সিন্স মানডে লাস্ট। সো এখানে আনসার হবে সিন্স। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে অথবা মানডে লাস্ট। তখন বাংলাটা হচ্ছে যে সে গত শুক্রবার থেকে এখনো অসুস্থ, মানে গত শুক্রবারে অসুস্থ হয়েছে কিন্তু সে এখনো অসুস্থই আছে। সো 9 এর আনসারটা হচ্ছে 2 নাম্বার, সিন্স। 9 এর আনসার 2। এবং 10 নাম্বার বলেন। 10 নাম্বারটা আমি বলেছিলাম একটু ক্লাসটা শেয়ার করবেন আপনারা, আপনাদের ক্লাস শেয়ারের মাধ্যমে আমরা আরো অনেককে পাবো ইনশাল্লাহ।
আমিরুল ভাই 9 কি आंसर হবে? 9। 10 নাম্বার ও 10 নাম্বার কোহেশন। আচ্ছা, কোহেশন এন্ড কোহিয়ারেন্স ইজ এসেনশিয়াল ইন। কোহেশন এন্ড কোহিয়ারেন্স এসেনশিয়াল ইন। এই যে কোহিয়ারেন্স মানে সংগতিপূর্ণ বা কোহিয়ারেন্স একই কথা। কোহিয়ারেন্স বা কোহেশন দুইটার মানে হচ্ছে সংগতিপূর্ণ, কিন্তু এই সংগতিপূর্ণটা আমাদের কোথায় লিখতে হবে বা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? লেটারের ক্ষেত্রে, ন্যারেশনের ক্ষেত্রে, প্রেপোজিশনের ক্ষেত্রে? আনসার হবে প্যারাগ্রাফের ক্ষেত্রে। প্যারাগ্রাফ তার মানে আমরা যখন প্যারাগ্রাফ লিখবো তখন আমাদের এই কোহেশন এবং কোহিয়ারেন্স মানে হচ্ছে সঙ্গতি এবং সামঞ্জস্য, দুইটা জিনিস লাগবে। সঙ্গতি মানে আপনার টপিকের সাথে সঙ্গতি রেখে কিছু লিখতে হবে এবং সেটা একটার সাথে, এক লাইনের সাথে আরেক লাইনে কি থাকবে? সামঞ্জস্য থাকবে। এটার নাম হচ্ছে কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্স। কোহেশন অ্যান্ড কোহিয়ারেন্স এটা আমাদের কোন অধ্যায়ের সাথে জড়িত? কি লেখার ক্ষেত্রে জড়িত? প্রেপোজিশন লেখার ক্ষেত্রে জড়িত। এটা আমাদের প্রেপোজিশন লেখার ক্ষেত্রে জড়িত, মনে থাকবে সবার? প্রেপোজিশন লেখার ক্ষেত্রে জড়িত। নেক্সট 11 নাম্বার, এইটা একটা অ্যানালজি থেকে দেওয়া প্রশ্ন। দেখেন হাই ভোল্টেজ সিরিজে কিন্তু মিক্সচার কোশ্চেন দেওয়া হয়, অর্থাৎ এখানে আপনি বিভিন্ন অধ্যায়ের কোশ্চেন পাবেন, বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন। ইগার, ইগার মানে আমরা জানি হচ্ছে কোনো বিষয় সম্পর্কে অনেক বেশি আগ্রহী বা কৌতূহলী। ইগার, ইগার আই এম ভেরি ইগার। ইগার শব্দটির অর্থ হচ্ছে কোনো বিষয় আগ্রহী বা কৌতূহলী। কোনো বিষয় অনেক বেশি আগ্রহী বা কৌতূহলী বোঝাতে ইগার শব্দটা ব্যবহার করা হয়। আর ইনডিফারেন্স মানে হলো উদাসীন। ইনডিফারেন্স মানে হলো উদাসীন। ইনডিফারেন্স মানে উদাসীন বা কোনো বিষয়ে তার মনোযোগ নাই। সো অ্যানালজির বিষয়টা হচ্ছে এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা বের করে নিচের কোন জোড়ার মধ্যে সেম রিলেশন আছে আমাকে ওটা বের করতে হবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে দেখেন ইগার মানে কি? ইগার মানে আগ্রহী আর ইনডিফারেন্ট মানে উদাসীন। এইটার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত। সো অ্যানালজিতে এই বিপরীত সম্পর্কটাকে আমাকে খুঁজতে হবে কোন জায়গায় বিপরীত সম্পর্ক আছে। আনসার হচ্ছে সি নাম্বার। এনথাসিয়াস্টিক কথাটার মানে হচ্ছে উদ্যমী। এনথাসিয়াস্টিক কথাটার মানে হচ্ছে উদ্যমী বা আগ্রহী, আগ্রহী। আর এটা হচ্ছে হাফ হার্টেড। দেখেন হাফ হার্টেড মানে হলো হতাশ, মানে কোনো বিষয়ে আপনি হতাশ। দেখেন চাকরি পেতে হলে জীবনে হতাশাকে প্রথমে দূর করতে হবে, কারণ আপনি প্রতিদিন যা পড়বেন সেইটা যদি আপনি ডেইলি একটু 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 করে অ্যাকোয়ার করেন, একটা সময় আপনি পরীক্ষা দিতে থাকবেন, পরীক্ষা দিবেন, ব্যর্থ হবেন, ব্যর্থ হবেন, আবার পরীক্ষা দিবেন, আবার ব্যর্থ হবেন, আবার পরীক্ষা দিবেন, আবার ব্যর্থ হবেন। তার মানে আপনার এই প্রত্যেকটা ব্যর্থতাই আপনাকে শক্তিশালী করবে। আর আপনি এই শক্তি সঞ্চয় করে করে এক সময় দেখবেন যে একই সাথে আপনার অনেকগুলো চাকরি হতে থাকছে। এর জন্য প্রয়োজন হচ্ছে একটা বিশাল আকারের ধৈর্যের মাত্রা। এই ধৈর্যটাকে যারা ধরে রাখতে পারবে, জব তাদের পিছু ছাড়বে না। চাকরি আপনাকে পেতেই হবে, এই ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে ভাই। লেগে থাকতে পারলে কন্টিনিউয়াস লেগে থাকতে পারবে, লেগে থাকলে সফলতা আসবে, এইটা আমি বিশ্বাস করি। আমাদের এক্সপার্ট যেমন সফল এখন সারা বাংলাদেশে সবার কাছে আছে, এই সেম ভাবে আপনাদেরকেও পড়াশোনার ক্ষেত্রে এরকম এগিয়ে আসতে হবে। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। 12 নম্বর প্রশ্ন কি হবে আনসার? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট কি হবে এই উত্তরটা? যদিও সে গরিব তথাপিও সে সৎ। মেক ইট সিম্পল, মেক ইট সিম্পল। তো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে এবং একটাই ভার্ব থাকবে। খুবই সাবধান, একটাই সাবজেক্ট একটাই ভার্ব থাকবে। এর বাদে অন্যান্য কিছু থাকতে পারে, বাট সাবজেক্ট ভার্বের সংখ্যা কয়টা? সাবজেক্ট ভার্বের সংখ্যা হবে একটা। তো সাবজেক্ট ভার্বের সংখ্যা একটাই থাকবে, সেরকম সেন্টেন্স এখানে কয়টা আছে? সাধারণত আমরা ধরে নিলাম সবগুলোই আছে। এখানে একটা নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এরকম যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে দো অল দো যুক্ত অংশকে আমাদেরকে সংক্ষেপ করতে হবে নাকি হি ইজ অনেস্ট এই অংশকে সংক্ষেপ করতে হবে, এইটা আমাদের জানতে হবে। কোন অংশকে সংক্ষেপ করতে হবে? সংক্ষেপ করতে হবে হচ্ছে আমরা যখন এই দো অল দোকে তুলে দেব, তো এর সাথে যে অংশটা থাকবে এই অংশটাকে সংক্ষেপ করতে হবে, এই অংশটাকে সংক্ষিপ্ত করতে হবে, প্রথম কথা। ওকে, তাহলে হি ইজ অনেস্ট সব জায়গাতে ঠিক থাকবে। হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট সবগুলোতে আছে, কোনো সমস্যা নাই। এখন এই অংশের মধ্যে ঝামেলাটা খুঁজি। এখানে বলছে ডেসপাইট বিং এ পোর, ডেসপাইট হিজ অনেস্টি, ডেসপাইট হিজ পোর। এখন আসেন আমরা এখান থেকে ন্যাচারাল কিছু কথাবার্তার মাধ্যমে প্রবলেমটা খুঁজে নেই। অনেকে হয়তো এখানে আগেই রুলস খুঁজবেন, তা না, কিছু বিষয় আছে আপনি ন্যাচারাল কজের মাধ্যমে বাদ দিতে পারবেন। যেমন হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আমাদের অনেকেরই মাথায় আছে জিনিসটা, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যা বসে তা হতে হয় নাউন।
আর পোর তো অ্যাডজেটিভ, সো এখানে এই অপশনটা আগেই ভুল। পোর অ্যাডজেটিভ, প্রভার্টি হচ্ছে নাউন, অপশন এটা এই নাম্বার আগেই ভুল। কেন ভুল? কারণ এখানে হচ্ছে তারা হিজ পসেসিভের পরে নাউন ব্যবহার করে নাই, সো অপশনটা আগেই ভুল। আমার হাতে থাকলো এই দুইটা, ডেসপাইট হিজ অনেস্টি, ডেসপাইট বিং এ পোর। এখন দেখেন, ও বি নাম্বারটা আবার কি ভুল করছে, বি নাম্বার হিজ অনেস্ট লাগবে, কিন্তু এখানে হিজ অনেস্ট রাখে নাই, এখানে রাখছে হিজ পোর। সো বি নাম্বারটা আমরা কিন্তু ওইখানে দেখেই বাদ দিতে পারি। আমাদের হাতে অপশন একটাই আছে, সি। আসলে এগুলো মাইনাস ফর্মুলা বা ইলিমিনেট, মানে কেউ যদি মনে করে পরীক্ষা শুধু রুলস দ্বারাই সব করে ফেলবে, তাহলে সে হচ্ছে বোকা স্বর্গে আছে ভাই। রুলস না, আপনি যা জানেন এই পর্যন্ত ইংলিশ, তার আলোকে আরো আপনি এরকম কয়েকটা অপশন অটো বাদ দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্রান্সফরমেশন শিখেন নাই, নো প্রবলেম। আপনি শুধু এরকম গুটি কয়েক কথা আমাদের ক্লাসে শুনে যান, এক্সপার্ট ইংলিশে শুনে যান, এগুলো সব পাই টু পাই এক্সপার্ট ইংলিশ বইতে লেখা আছে। আপনি পড়বেন না, এত বড় বই পড়তে অনেকের কষ্ট হতে পারে, কিন্তু বইটার সাথে থাকলে আজ না হোক কাল না হোক একটু একটু করে পড়তে পড়তে শেষ হয়ে যাবে। কখনোই অসম্ভব না। আপনি যদি এখানে 365 দিন 1 বছর সময় নেন, প্রতিদিন আপনি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে পড়লেই কিন্তু আপনার বইটা শেষ হয়ে যায়। 3 পৃষ্ঠা করে পড়লে 1 বছর, 6 পৃষ্ঠা করে ডেইলি পড়লে আপনার লাগে হচ্ছে 6 মাস। বুঝলেন? এটা সহজ হিসাব। 6 পৃষ্ঠা করে ডেইলি পড়বেন, আপনার 6 মাস লাগবে। এটা কোনো কঠিন বিষয়? কঠিন না। পড়তে হবে রে ভাই, না পড়লে চাকরি হবে না। এত আরামে চাকরি হয় না। আরামের চাকরি যেগুলো হয়, সেই চাকরিগুলোতে গোলামি খাটতে হয়, সেই চাকরিগুলোতে বেতন নাই, আজীবন কষ্ট হয়। 13 নম্বর, উই আর ওয়াচিং নিউজ। 13 নম্বর বলছে, উই আর ওয়াচিং দ্য নিউজ when the telephone dash। এখানে কি আনসার হবে? we were watching the news when the telephone dash, কি হতে পারে? আচ্ছা, এখানে একটা সমস্যা, we were watching the news when the telephone। এখন এইখানে সমস্যাটা কি? সমস্যা হলো আপনাকে জানতে হবে হোয়েনের রুলসটা। ওকে, না জানলে সেটা অন্য কথা, কিন্তু হোয়েনের রুলসটা আমাদেরকে পড়তে হবে। আমরা কিন্তু হাই ভোল্টেজ এমসিকিউ সিরিজে যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এই প্রশ্নগুলোর সাথে রুলসের একটা কাভার আছে। সো হোয়েনের সাথে নিয়মটা হচ্ছে, যখন হোয়েনের ক্ষেত্রে আমরা কোনো কিছু পড়বো, তখন একটা জিনিস মাথায় রাখবেন, হোয়েনের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে পারে যখন একটা কাজ চলছিল আর একটা কাজ ঘটলো। এই অর্থে হোয়েন মানে যখন শব্দটা কাজ করতে পারে, যে একটা কাজ চলতেছে কন্টিনিউয়াস, আরেকটা কাজ এর মধ্যে হুট করে ঘটে গেল। এইরকম যদি কোনো সিচুয়েশন মনে করেন, যেমন উই ওয়ার ওয়াচিং টিভি, আমরা টিভি দেখতেছিলাম, এটা একটা চলমান, একটা কাজ চলতেছিল, তখন অপর অংশ দুইটা হতে পারে, আরেকটা কাজ চলতেছিল অথবা আরেকটা কাজ ঘটলো, একই জিনিস, তাই না? মানে হোয়েন, যখন আপনি কথাটা বলতেছেন, হোয়েন মানে আপনি কি বলতেছেন, যখন। ভালো করে রুলসটা বুঝেন, মুখস্থ করার কিছু নাই। আপনি বলতেছেন যে যখন আমরা টিভি দেখছিলাম, একটা ঘটনা বললেন, তো এর সাথে কি সম্পর্ক হতে পারে? যখন আমি টিভি দেখছিলাম মানে আমি একটা কাজ করতেছিলাম, তখন দুইটা টেন্স ঘটতে পারে। দুইটা টেন্স কি এর পাশাপাশি? যে আরেকজন একটা কাজ করতেছিল, এটা এক ধরনের টেন্স হতে পারে, মানে দুইটাই চলমান বোঝাতে পারে। আরেকটা এরকম হতে পারে যে ওর মধ্যে কোনো একটা কাজ ঘটে গেল, চলতেছিল এর মধ্যে কারেন্ট চলে গেল। তো দেখেন, এরকম দুইটা ঘটনা ঘটতে পারে। দুইটা ঘটনা ঘটলে যে ঘটনাটা চলছিল সেটা হলো কন্টিনিউয়াস সেন্স হবে, প্রেজেন্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট হলে পাস্ট কন্টিনিউয়াস, আর অপর অংশটা হবে ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট হলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট হলে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমার অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট। দ্য টেলিফোন র্যাং, মানে টেলিফোনটা কি বেজে উঠলো। 12 এর আনসারটা, 13 এর আনসার হলো বি নাম্বার। তার মানে উই ওয়ার ওয়াচিং টিভি নিউজ হোয়েন, যখন আমরা টিভি নিউজ দেখতেছিলাম, হোয়েন দ্য টেলিফোন র্যাং, তখন টেলিফোনটা কি হলো, বেজে উঠলো। মানে যখন ডট ডট তখন বোঝাতে এরকম হোয়েন শব্দ দ্বারাই দুটা মিনিং প্রকাশ করবে, মানে যখন ডট ডট তখন, এরকম মিনিং দিতেই হোয়েন শব্দটা ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে এখানে আনসার হচ্ছে 13 এর আনসার হলো বি নাম্বার, 13 এর আনসার বি। নেক্সট 14 নাম্বার, 14 নাম্বারটা বলেন। 14, ইফ আই হ্যাড সিন হিম, ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখিতাম। আচ্ছা, আপনাদেরকে কিন্তু হাই ভোল্টেজ এমসিকিউতে নেক্সট দিন থেকে আমরা চেষ্টা করব মুখস্থ সহ যেহেতু পড়াবো, সেক্ষেত্রে 10টা মুখস্থ 10টা গ্রামার, এইরকম করে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সাজাবো। মানে আসলে কোশ্চেনগুলো রেডি করতে একটু সময় লাগে ভাই, হাই ভোল্টেজ বাছাই করে বের করতে সময় লাগে। ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখিতাম, এই যে ইফের সাথে যখন এরকম হ্যাড সিন মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এটার নাম হলো থার্ড কন্ডিশনাল, এটার নাম থার্ড কন্ডিশনাল, তাই না? সো এই থার্ড কন্ডিশনালে দেখেন আমাদের
পরবর্তী অংশ কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3। সো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3, এই যে মাইট হ্যাভ প্লাস ভি3 টোল্ড। সো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট টোল্ড, মাইট টেল না, উড টেল না। কারণ মনে রাখবেন এই যে ইফ যুক্ত অংশ যখন আপনি এরকম ভি3 পাবেন, তাহলে অপর অংশে আপনি ভি3 খুঁজবেন। তো ভি3 এখানে কয়টা আছে? এটা না, এটা নাই, এইটা আছে ভি3, কিন্তু এখানে সমস্যা হলো এখানে উইল আছে, কিন্তু আমাদের কন্ডিশনালে মনে রাখতে হবে এখানে হবে উড, কুড, মাইট, যে কোনো একটা। সো আনসার হচ্ছে ডি নাম্বার, আনসার হচ্ছে ডি, 14 এর আনসার ডি নাম্বার। ওকে, 15, ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল, মেক ইট প্যাসিভ। প্যাসিভ ভয়েস করতে হবে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। 15, ডু ইউ ফাইন্ড, 15 বলেন, ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল, ডু ইউ ফাইন্ড ইউর পেমেন্ট টু লিটল, মেক ইট প্যাসিভ। এখন এইটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফাইন্ড মানে ভি1, যখন আপনি এরকম শুধু ভি1 থাকবেন দেখবেন, তখন আপনি প্যাসিভে খুঁজবেন হচ্ছে এম ইজ আর এর সাথে ভি3 খুঁজবেন, এম ইজ আর এর সাথে ভি3 খুঁজবেন, রাইট। এখন এম ইজ আর এর সাথে ভি3 কয় জায়গায় আছে? ফাইন্ড ভার্বের ভি3 খুঁজবেন, ফাইন্ডের ভি3 কি? ফাউন্ড। আর লাগবে এম ইজ আর যে কোনো একটা, এখানে ইজ আছে ডট ডট ফাউন্ড আছে, ওকে হইতে পারে, আর আছে ডট ডট ফাউন্ড আছে, হতে পারে, এটা আছে 8, এটা হবে না, ইজ আছে ডট ডট ফাউন্ড আছে, হতে পারে, এই তিনটার মধ্যে আনসার হতে পারে। তার মানে প্রথমে আমরা ভার্বটাকে চিনলাম, দেখলাম। এখন আসেন অবজেক্ট সাবজেক্ট হবে। অবজেক্ট যদি সাবজেক্ট হয় তাহলে আপনার অবজেক্ট সাবজেক্ট হবে আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তো সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাবে সেখানে লাগবে কি? আনসার কোনটা হবে বলেন? 15 নাম্বারটা, ইয়োর পেমেন্ট টু লিটিল, ইয়োর পেমেন্ট টু লিটিল। এখন এখানে আরেকটা ক্লু নেই, সেটা হলো এই যে ইয়োর পেমেন্ট, এটা যখন অবজেক্ট থেকে সাবজেক্ট হয়েছে, ইয়োর পেমেন্ট অবজেক্ট থেকে সাবজেক্ট হয়েছে, ইয়োর পেমেন্ট অবজেক্ট থেকে সাবজেক্ট হয়েছে। সো ইয়োর পেমেন্ট এইটা আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল তাই বলেন? ইয়োর পেমেন্ট সিঙ্গুলার, তো সিঙ্গুলারের সাথে কি আমরা আর ভার্ব নিতে পারবো? পারবো না। তাহলে আমরা ইজ হইতো, তাহলে মানে বি নাম্বার অপশনটা আমরা এই দিক থেকেও বাদ দিতে পারি, তাই না? আচ্ছা, এখন বাকি থাকলো এই দুটোর মধ্যে পার্থক্য। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি ভাই? ইজ ইউর পেমেন্ট ফাউন্ড, ইজ ইউর পেমেন্ট ফাউন্ড টু টু লিটিল লিটিল, একটা হচ্ছে বাই ইউ আর একটা হচ্ছে টু ইউ, টু ইউ। এখন কি হবে? বাই ইউ হবে নাকি টু ইউ হবে? এখানে বাই ইউ হবে না, এখানে টু ইউ হবে, তোমার কাছে বোঝাতে। হ্যাঁ, তার দ্বারা না, বরং এখানে বাই না, তার দ্বারা না, এখানে বলছে ডু ইউ ফাইন্ড, এখানে প্যাসিভ ভয়েসে এরকম হবে যে ইজ ইউর পেমেন্ট ফাউন্ড টু লিটিল টু ইউ, মানে তোমার কাছে কি তোমার পেমেন্টগুলো খুবই কম মনে হয়েছে। সো এটা কাছে বোঝাতে এখানে আনসারটা হবে প্রিপোজিশন হিসেবে টু। সো আনসার দেব আমরা এ নাম্বার, 15 আনসার এ, 15 আনসার এ হবে। নেক্সট, এখানে বাই হবে না, 15 আনসার হবে এ। আচ্ছা, 16 নাম্বার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা সঠিক হবে? আমরা কিন্তু মাত্র 20টা প্রশ্ন এনেছি, আর 2টা প্রশ্ন আছে, আর 4টা প্রশ্ন আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বাক্য? দেখেন এখানে সঠিক বাক্য হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। যদি বলে কোনটা সঠিক বাক্য, এই যে হ্যাং আছে না ভাই, হাং, হাং, হ্যাংড, আরেকটা কিসে হাং, এই যে হ্যাং হাংয়ের খেলা, এই খেলায় কে জিতবে? মনে রাখবেন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হলো হ্যাং, হ্যাং থেকে হাং, হাং, আরেকটা হচ্ছে হ্যাং থেকে একই হ্যাং, হ্যাংড, আবারও হ্যাংড। এখানে একটা সূত্র আছে মুখস্থ করার মতো। মুখস্থ করার সূত্র কি? এই যে হ্যাংড ডি আছে না, এই ডি মানে আপনি মনে মনে রাখবেন দড়ি, তার মানে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে দড়ি লাগে।
সো এই হ্যাং মানে ফাঁসি দেওয়া, যখন ইডি যোগ হবে। আর হ্যাং থেকে হাং হাং, এটা মানে এই যে হাং লিখতে ইউ লাগে না, সো এই ইউ আকৃতির এইটাকে যদি আপনি ঘুরিয়ে দেন, ইউ আকৃতির এটাকে এরকম যদি ঘুরিয়ে দেন, তাহলে এটা একটা হ্যাঙ্গারের মতো হয়। তার মানে হাং থেকে হাং, হ্যাং থেকে হাং হাং, এটা যদি কোথায় থাকে তাহলে বুঝবেন হচ্ছে যে আপনি কোনো কিছুকে ঘুরিয়ে দিচ্ছেন, তার মানে হলো কোনো কিছু ঝুলাচ্ছেন। তো ঝুলানো অর্থে হ্যাং থেকে হাং হাং, আর ফাঁসি নেওয়া অর্থে হ্যাং থেকে হ্যাংড হ্যাংড। এই ডি মানে হলো ফাঁসি, ডি মানে দড়ি, দড়ি মানে ফাঁসি। এখন দেখেন এই সেন্টেন্সটাতে মার্ডার আছে, মার্ডার থাকার মানে এখানে ফাঁসির ঘটনা ঘটছে। তো ফাঁসি মানে হচ্ছে আপনার লাগবে ইডি যুক্ত পাস্ট পার্টিসিপল। সো ইডি যুক্ত পাস্ট পার্টিসিপল কয়টা আছে সেগুলোর মধ্যে আনসার হবে। এখানে ইডি আছে কিন্তু সাবধান, এখানে ইডির ক্ষেত্রে ইউ হবে না, এখানে থাকা লাগবে এ। বানান খেয়াল করেন, হাংড না হ্যাংড, বানান কি হ্যাংড, এইচ এন জি ইডি, হ্যাংড। সো এটা তো এমনি ভুল শব্দ, শব্দের বংশটাই ভুল, এই শব্দের বংশটাও ভুল, এই শব্দের বংশটাও ভুল, একমাত্র আনসার হচ্ছে হ্যাংড, এইচ এ এন জি ইডি। এই যে এখানে এ হবে এ, এই এ হবে, এটা খেয়াল রাখতে হবে, এখানে হবে এ। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে কমন মিস্টেক অধ্যায় থেকে আসা এই প্রশ্ন। তো কমন মিস্টেক অধ্যায়টা আপনারা এক্সপার্ট ইংলিশ বই থেকে যারা পড়েন সুন্দর করে পড়ে নেবেন। 17 নম্বর, নিচের কোন বাক্যটি শুদ্ধ? আজকে গ্রামারের প্রশ্ন বেশি হয়ে গেছে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? 2/3 of the money are lost. I am senior to you by 3 years. Whom do you think I am? He thought it will rain. আচ্ছা, এখানে শুদ্ধ বাক্য কোনটা? কি মরলাম বিপদ। 2/3 of the money are lost, খুবই ঝামেলা। এই যে যখন এখানে মানি কথাটা আছে, খেয়াল করবেন, মানি আনকাউন্টেবল নাউন। এই ক্ষেত্রে আপনি যতই 2/3, 5 হাজার বা ফ্র্যাকশন হোক, এই ফ্র্যাকশনের কোনো ভ্যালু নাই। ফ্র্যাকশন থাকলে এই পাশের নাউন অনুযায়ী ভার বসবে, সোজা কথা। সো এইখানে মানি আনকাউন্টেবল নাউন, সো এটার সাথে আর হওয়ার কোনো যুক্তি নাই। মানি আনকাউন্টেবল, এটার সাথে হয় ইজ, যে কারণে সেন্টেন্সটাই ভুল। আই এম সিনিয়র টু ইউ বাই 3 ইয়ার্স। আমি তোমার চেয়ে বড় 3 বছরে, আমি তোমার চেয়ে বড় 3 বছরে। সো এইটা সেন্টেন্সটা ঠিক হতে পারে। হুম ডু ইউ থিঙ্ক আই অ্যাম, হুম ডু ইউ থিঙ্ক আই অ্যাম, এই বাক্যটাতে ভুল আছে। হুম ডু ইউ থিঙ্ক আই অ্যাম, সো এখানে কাকে তুমি চিন্তা করো আই অ্যাম, তো এখানে আসলে সেন্টেন্সের অর্থগত কোনো ম্যাটার খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আসলে অর্থের দিক থেকে ঠিক নাই। হি থট ইট উইল রেন, সে চিন্তা করলে এটা বৃষ্টি হবে, এইটা ভুল আছে। কেন ভুল আছে? এই থট হচ্ছে আপনার পাস্ট টেন্স, মনে রাখতে হবে পাস্ট টেন্স। আর এইখানে যে একটা কনজাংশন আছে, এই কনজাংশনের আগে পাস্ট টেন্স হলে এই পাশে ফিউচার টেন্স হবে না, মনে রাখবেন। কনজাংশনের আগের অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ অবশ্যই পাস্ট টেন্স হবে। উইলের জায়গায় বড় জোর উড হতে পারে, কিন্তু এখানে উইল হবে না। মনে রাখবেন এই মেইন ক্লজকে কখনো আমরা পাস্ট টেন্সে ব্যবহার করলে অপর ক্লজটি অবশ্যই পাস্ট টেন্সে হবে, সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট টেন্সে হবে। সো এখানে ভুল হচ্ছে এই, সরি, এখানে আনসার কোনটা দাঁড়ায়? আনসার হচ্ছে বি নাম্বার, আর বাকিগুলো ভুল। নেক্সট 17 পর 18, দ্য ওয়ার্ড ম্যানলি, ম্যানলি শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ বা এরকম কিছু চাচ্ছে। ম্যানলি শব্দটা হচ্ছে 3 নাম্বার অ্যাডজেটিভ ওয়ার্ড, ম্যানলি শব্দটি অ্যাডজেটিভ। 18 ম্যানলি শব্দটি অ্যাডজেটিভ। 19 জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ ম্যাজাই। আচ্ছা, ভালো কথা। এটারে আবার নেগেটিভ করতে বলছে। নেগেটিভের জন্য আমি দুইটা অপশন দিয়েছি, এ আর বি। মনে রাখবেন এটা হলো অ্যাজ ডট ডট অ্যাজ কথাটার মানে, এটা আসলে অ্যাজ ডট ডট অ্যাজ থাকার মানে কি? এটা হচ্ছে আপনার পজিটিভ ডিগ্রি। সো পজিটিভ ডিগ্রিতে আমরা চেঞ্জ করব হচ্ছে নেগেটিভ করার জন্য কোন ডিগ্রিতে। এখন এইখানে পজিটিভ রেখেই করব নাকি কম্পারেটিভ নিয়ে করব? অবশ্যই পজিটিভ রেখে করা যাবে না, এটা ডিগ্রি চেঞ্জ করে করতে হবে। সো ডিগ্রি চেঞ্জ হয়েছে এখানে, ডিম অ্যান্ড জেলা ওয়ার নট লেস ওয়াইজ, এই যে ওয়াইজ শব্দটাকে তারা কম্পারেটিভ করছে নট লেস ডট ডট দেন দ্বারা। সো নিয়ম মনে রাখবেন, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে এটাকে কম্পারেটিভ করার জন্য নট লেস ডট ডট দেন ইউজ করতে হবে। আর এই যে ওয়াইজ শব্দটা যেখানে ছিল সেইটা ওয়াইজ আকারে বসে যাবে। তার মানে নিয়মটা হচ্ছে নট লেস ডট ডট দেনের সাপোর্ট নিতে হবে, নট লেস ডট ডট দেন, নট লেস ডট ডট দেন দ্বারা এগুলোকে কম্পারেটিভ করে নেগেটিভ করতে হবে। নেক্সট
শেষ প্রশ্ন হচ্ছে 20 নাম্বার, কোনটি শুদ্ধ বাক্য? 20 নাম্বার, কোনটি শুদ্ধ বাক্য বলেন। এটা হচ্ছে আপনাদের জন্য আজকের ম্যাজিক। 20 নাম্বার উত্তরটা আপনারা করবেন, এটার উত্তর আর আমি করে দিচ্ছি না। 20 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ, এটার উত্তর আপনারা করবেন, ঠিক আছে? উত্তর না পেলে আপনারা উত্তর খুঁজবেন এক্সপার্ট ইংলিশ বইতে। আজকের মতো আমাদের এই হাই ভোল্টেজ এমসিকিউ সিরিজের এই 20টা প্রশ্নই ছিল আলোচনায়। 20টা প্রশ্ন এখানে শেষ করছি। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি।